আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের ক্লাস হবে কি, তোমাদের নবম দশম শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি বলতে তোমাদের যে 11 অধ্যায় আছে রসায়নের জীবাশ্ম, সেই সম্পর্কিত আজকে আলোচনা। আমরা আগে বলেছিলাম যেখান থেকে 2টা সিকিউ আসে এবং 3টার মতো এমসিকিউ আসে। 3টার মতো যদি এমসিকিউ আসে তার মানে বুঝতেছো এটা কতগুলো একটা ইম্পর্টেন্ট। আর 2টা সিকিউ আসে, ঠিক আছে? 2টা সিকিউ আসেই, কোনো কারণে যদি মিস যায় তাহলে একটা তো অবশ্যই আসবে। তো দেখো, অর্গানিক কেমিস্ট্রির আগে তোমাদের বইয়ের আগে অধ্যায়ের নামটা আমি লিখে নিই। তোমাদের বইয়ের অধ্যায়ের নাম হচ্ছে, দেওয়া আছে জীবাশ্ম। কি নাম দেওয়া আছে? জীবাশ্ম, ঠিক আছে? এই জীবাশ্ম পড়তে গেলে তোমাদের কিছু একটু ধারণা নিতে হবে। জীবাশ্ম জিনিসটা কি, জীবাশ্ম জিনিসটা কি, এই জীবাশ্ম কি, এটা যদি না বুঝলাম তাহলে এটা কেন পড়বো? আর অনেকে বলে যে ওদের খুব কঠিন। তাহলে দেখি তো আগে যে আজকে আমি পড়াচ্ছি, এখন তোমরা বুঝো কিনা, এটা কি আসলে কঠিন কিনা। জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে সেই জিনিস যে ধরো যে তোমার দাদার দাদা, তার দাদা ওই আমলের একটা গাছ বা কোনো একটা গরু ছাগল ধরো, তাদের দেহর ধ্বংসবশেষ, মানে দেহ পচে গিয়েছে, একসময় মাটি উল্টে গেছে, ওরা মাটির নিচে পড়ে গেছে। এখন তুমি যায় সেই জিনিসটাকে বের করছো, করার পরে দেখতেছো যে এখন তো ওই জিনিস আর পাবা না। তারা কি পাইছো? পাইছো সোনা। সোনা পাবো না, হচ্ছে কয়লা পাইছো, তারপরে হচ্ছে পেট্রোল পাইছো, এগুলা মাটি থেকে পাও না। এগুলো কোথা থেকে আসলো? এই যে তোমার গাছপালা যে মাটির নিচে চলে গেল, একসময় মাটি এভাবে উল্টে গেল, মাটির নিচে পড়ে যাচ্ছে, এই যে এগুলো একসময় যে কয়লা হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে এটা কি তোমরা বলবা? যে বহু বছর আগের, বহু বছর আগের কোনো জীব, কোনো জীব অথবা উদ্ভিদ, অথবা বলতে পারো কোনো প্রাণী বা কোনো উদ্ভিদের দেহের ধ্বংসাবশেষ, দেহের ধ্বংসাবশেষ মাটির নিচ থেকে বর্তমানে তুলিয়ে নিয়ে আসলে যে সম্পদটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি? জীবাশ্ম, ঠিক আছে? তাহলে জীবাশ্ম কি? অনেক আগেকার জিনিস এখন পাচ্ছ, ঠিক আছে? তাহলে জীবাশ্ম শেষ। এরপরে আসো, জীবাশ্ম পড়তে গেলে তোমাদের একটা জিনিসের সাথে পরিচয় হতে হবে, সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব জৈব যৌগ কথাটা কিরকম? জৈব যৌগ, তাহলে দেখো জৈব যৌগ এটা যে পড়বো, তাহলে জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন এর সমন্বয়, ঠিক আছে? হাইড্রোজেন এবং কার্বনের কি, এটা একটা সমন্বয়। এখন তোমাকে অনেকে বলে কি, জৈব যৌগের সংজ্ঞা যদি তোমাকে লিখতে বলে, তোমরা কি বলো? জৈব যৌগ হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের দ্বারা গঠিত একটা যৌগ। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা গঠিত যৌগকে বলা হচ্ছে জৈব যৌগ। আসলে কি ওটা জৈব যৌগ? জৈব যৌগের সংজ্ঞা লেখো। দেখো, হাইড্রোকার্বন, ও এই হাইড্রোকার্বন হতে, এটাই আবার এখানে লিখবা। কি লিখবা? হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগ, যৌগসমূহকে তাকে বলতে দিয়েছি হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগসমূহকে কি বলতেছি? জৈব যৌগ, ঠিক আছে? দেখো তো, হাইড্রোকার্বন তোমার এইটা না, CH4, এটা হাইড্রোকার্বন না? এটা তো হাইড্রোকার্বন। তাহলে এটা যদি হয় তাহলে এর সাথে তুমি হচ্ছে ক্লোরিন একটা লাগিয়ে দিছো, একটা ক্লোরিন লাগিয়ে দিছো। ক্লোরিন যদি লাগিয়ে দাও, দেখো তো CH3 CH প্লাস HCl, এটা উৎপন্ন হলো না? তো তাই যদি হয় তাহলে এইটা কি একটা তোমার জৈব যৌগ না? অবশ্যই এটা একটা জৈব যৌগ, এটা তো জৈব যৌগ। বাট এটা কি হাইড্রোকার্বন? দেখো তো, তোমরা যে সংজ্ঞাটা দাও না যে জৈব যৌগ কি, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। তো তাই যদি হয় তাহলে এটা কি? এটা কি জৈব যৌগ না? তাহলে এখানে তো কার্বন আছে, হাইড্রোজেন আছে,
ক্লোরিনও আছে, কি ক্লোরিন তো হাইড্রোকার্বনের মধ্যে তাহলে বললো না। ঠিক আছে, দেখো তোমরা যে সংজ্ঞাটা দাও যে কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা সমন্বয়ে গঠিত যৌগ, কার্বন এবং হাইড্রোজেন যার মধ্যে আছে সেটাই হচ্ছে জৈব যৌগ না, কখনো না। কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা এইটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন। এটা কি? এটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? হাইড্রোকার্বন তৈরি হয়। ঠিক আছে, তাহলে গেল তোমার হাইড্রোকার্বন, জৈব যৌগ গেল, হাইড্রোকার্বন গেল, জৈব যৌগটা জিনিসটা তোমার শুধু সংজ্ঞাটা বলে দিলাম। এটা এখন পড়াবো না, তোমাদের এখানে আমি যখন যাব এরপর হাইড্রোকার্বনের ভিতরে যখন বিস্তারিত ব্যাখ্যা যাব তখন ওখানে ওই জিনিসের সংজ্ঞা শুরু করে আর যা আছে যাবতীয় সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, হাইড্রোকার্বন জিনিসটাই যে এরকম দেখো CH4। ঠিক আছে, এখানে কি আছে? CH4 এ কি আছে বলো? কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, অন্য কিছু আছে নাই। বাট যদি আমি এখানে 3 করে দিই আর এখানে যদি Cl লাগিয়ে দিই, এখন তোমরা এই জিনিসটা কেন করতেছেন, এই জিনিসটা কিভাবে হচ্ছে দেখো তো। আচ্ছা, কার্বনের যোজনী জানো না 4, কার্বনের যোজনী 4 মানে কি? কার্বনের 4টা হাত আছে। কার্বনের যদি 4টা হাত থাকে, দেখো 1 2 3 4, কার্বনের 4টা হাত দিছ, রাসায়নিক সংকেত করে নাই? রাসায়নিক সংকেত। তাই যদি হয় তাহলে দেখো যদি 4টা হাত হয়, কয়টা কার্বনের 4টা যদি হাত হয় তাহলে দেখো এখানে হচ্ছে H কয়টা আছে? 3টা আছে। তাহলে 3টা H 3 জায়গা লিখে নাও, 3টা H 3 জায়গা দিছ। ক্লোরিনের যোজনী কত? 1, কারণ ক্লোরিন 17 নম্বরে, 17 নম্বরে যতগুলো আছে সবার যোজনী কত? 1 করে। ঠিক আছে, তাহলে ক্লোরিন লাগিয়ে দিছে। দেখো তো কার্বনের 4টা হাত মিলছে, সবার যোজনী মিলছে না? মিলছে। তো সেই জন্য আমি এটা লিখছি CH। তোমরা এখন ভাববা যে এটা 4 4 আপনি 3 করলেন কেন? এটা হচ্ছে যোজনীর খেলা। কিসের খেলা? যোজনীর খেলা। ঠিক আছে, দেখো তাহলে আমি যে এই যোগটা লিখলাম, এই যোগটা যে লিখলাম এখানে কি? তাহলে দেখো তো হাইড্রোজেন আছে, কার্বন আছে, ক্লোরিন আছে, তাহলে এটা কি? একটা যৌগ, জৈব যৌগ। এটা কি? জৈব যৌগ। কিন্তু যদি আমি এইভাবে লিখতাম, যদি আমি এইটা লিখতাম তাহলে এইটা কি? এটা কি জৈব যৌগ না? অবশ্যই জৈব যৌগ। জৈব যৌগ তো, কারণ জৈব যৌগের সংজ্ঞা কি বললাম যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত। ঠিক আছে না? তাহলে হাইড্রোকার্বন দেখো এটার প্রথম ফরম্যাটটা কি ছিল? এটা ছিল। এটার সাথে যখন আমি ক্লোরিন লাগিয়ে দিছি তখনই তো আমার এই ফরম্যাটটা আছে নাকি? তাহলে এটা আমার হাইড্রোকার্বন ছিল, এটা হাইড্রোকার্বন ছিল না? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত এটা হয়েছে, তাহলে সেটা কি? জৈব যৌগ। আর এইটা কি আমার? এটা হচ্ছে হাইড্রোকার্বন। এটা কি? হাইড্রোকার্বন। আচ্ছা, জীবাশ্মটা দেখো, জীবাশ্ম। এখন আসি আবার জীবাশ্মতে। জীবাশ্ম তোমাদের এই যে মাটি থেকে কি কি পাবো বলো? মাটি থেকে 3টা উপাদান আমরা পাই জীবাশ্ম হিসেবে। কি কি? একে কি পাই বলো? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস পাই। 2 কি পাই? 2 পাই হচ্ছে আমরা কয়লা। এবং 3 কি পাই? 3 এর প্রাকৃতিক গ্যাস পাচ্ছে, কয়লা পাচ্ছে, 3 পাচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়ামের ক্ষেত্রে এটা তোমাদের একটা মাস্ট, একটা খুবই ইম্পর্টেন্ট MCQ এর জন্য। সিকিউ যদি কঠিন করে তাহলে এটাতে বিশেষভাবে এগুলো দেই না, সিকিউ এগুলো আসে না অতটা। পেট্রোলিয়ামের কি তোমাদের ইম্পর্টেন্ট? পেট্রোলিয়ামের দেখবা যে একটা চিত্র আছে, এই যে এরকম একটা চিত্র আছে ট্যাঙ্কির। ঠিক আছে, এরকম একটা ট্যাঙ্কির চিত্র আছে। ট্যাঙ্কির চিত্র তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, ট্যাঙ্কির চিত্র না পড়ে ট্যাঙ্কির চিত্র এই যে সিলিন্ডারের পরে দেখবা যে কিছু পয়েন্ট আছে, পেট্রোলিয়ামের পয়েন্ট আছে, পেট্রোল, তারপরে তোমার হচ্ছে আরো বিভিন্ন যে নামগুলো আছে, এই নামগুলার কি লাগবে? ওদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। দেখবা যে পেট্রোলের প্রথমে আছে পেট্রোল, পেট্রোল কত? 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু সবার আছে, বুঝছো? যতগুলো ওখানে লেখা আছে সবগুলার পড়বা, সবগুলা ইম্পর্টেন্ট ওখানে।
ঠিক আছে, সবগুলো এখানে ক্লিয়ার করবো। তাহলে পেট্রোল গেল, পেট্রোলে আমি ওখানে এইভাবে বানালাম কি যে ওই এমসিকিউ গুলো তোমাকে করতে হবে, ওটা আমি তোমাকে কি বোঝাবো ওখানে, এমসিকিউ তোমাদের বোঝার কি আছে। আর কয়লা, কয়লা কোথা থেকে আসতেছে দেখো, কয়লা আসতেছে গাছ থেকে, ঠিক আছে। তাহলে গাছটা কি, এই গাছ হচ্ছে তোমাদের এই যে এখনকার গাছ, এখন মনে করো তুমি এখন মারা গেছো, গাছ পড়ে গেছে, এখন তোমার সোলের সোল, তার সোলের সোল, তার সোলের সোল, এইরকম যায়, মনে করো প্রায় 200 বছর পর যায় কি হয়েছে, ওই গাছের এখন আর মাটি খুঁড়ছে, খুঁড়িয়ে এখন দেখতেছি ওখানে কয়লা। তাহলে কয়লা কোথা থেকে আসলো, এই যে গাছটাতে পড়ছিল, গাছটা পড়ছিল, এই গাছটা পড়ার ফলে এই গাছটা পচন হয়ে গাছটা একসময় তা কয়লায় পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে গাছ থেকে কি হচ্ছে, কয়লা হচ্ছে, প্রাকৃতিক গ্যাস। এই দেখো প্রাকৃতিক গ্যাসের একটু জিনিসটা মনে রাখতে হবে, প্রাকৃতিক গ্যাস কোথা থেকে হচ্ছে, মাটি থেকে। তাহলে প্রাকৃতিক গ্যাসের উপাদান, তাহলে দেখো তো উপাদান হিসেবে কি কি পেলাম, প্রাকৃতিক গ্যাসের তো এখনো বলিনি। পেট্রোলের কয়টা উপাদান, ওই যে তোমাকে কি বললাম, কয়েকটা নাম আছে, ওই নামটা তোমরা মুখস্থ করবা, মুখস্থ করে আর গণনা মুখস্থ করবা, ওগুলো হচ্ছে তোমাদের উপাদান। কয়লার উপাদান কি, গাছ, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদান হিসেবে তোমরা একটা কাজ করবে মিথেন, দুয়ে কাজ করে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আরেকটা কাজ করে পেন্টেন, ঠিক আছে। তাহলে দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো তোমাদের একটা শখ আছে, এগুলো এখনো পড়া মানে ওটা তোমাদের পড়ে নিবা। তো এই যে এরকম করে শখ আছে, মিথ, ইথ, এরকম করে একবারে ডেকেন পর্যন্ত 10টা, এই সিরিয়ালে কয়টা আছে, 10টা আছে, 10টা মুখস্থ করে নেবা ঠাটা, শুধু নামগুলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে 10টা মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা, শুধু নামগুলো মুখস্থ করবা, বাকিটা আমি দেখে নেবো, তোমাদের জৈব যৌগ শিখার দায়িত্ব আমার, ঠিক আছে। তো দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন প্রাকৃতিক গ্যাসের উপাদান। তাহলে মিথেনে প্রাকৃতিক গ্যাস তো এইটা, তাহলে এগুলা কি সব মানে সমপরিমাণ থাকে না, মিথেন থাকে 80%। এইটা দেখো, এটা সহজ হিসাব একটা মনে রাখবা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন 80, 7, 6, দেখো 80, 7, 6, 4, 3, 80, 7, 6, 4, 3, ঠিক আছে। এটা একটু মনে থাকবা যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন 80, 7, 6, 4, 3, এগুলা কি পার্সেন্ট, তো এত পার্সেন্ট করে কি থাকে, প্রাকৃতিক গ্যাসে মিথেন, ইথেন থাকে, এইগুলা থাকে, ঠিক আছে। এখানে যদি তোমাদের অপশনে যদি থাকে না, তোমাদের কিভাবে প্রশ্নটা করে, তোমাদের অপশনে দেওয়া থাকবে, প্রশ্ন থাকবে যে প্রাকৃতিক গ্যাসে বিউটেনের পরিমাণ কত, বিউটেন শতকরা কত ভাগ থাকে, 4%। এখন তোমাকে যদি বলে আইসো বিউটেন, বুঝছো, বিউটেন এইটারই আরেকটা থাকে আইসো বিউটেন, আইসোবিউটেন বিউটেনের একই পার্সেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, শেষ, প্রাকৃতিক গ্যাসের কিচ্ছাও শেষ, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস শেষ হলো, জৈব যৌগ ধারণা তোমাকে দিলাম। এখন দেখো তোমাদের অপ্রাকৃতিক গ্যাস আরেকটা আছে, কি সেটা, প্রাকৃতিক গ্যাস কোথায় হয়, বাংলাদেশে এখন মনে করো আমি তৈরি করতেছি, বাংলাদেশে উৎপন্ন করতেছি, বাংলাদেশ থেকে বার করতেছি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে লেখা না, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 99.99%, ঠিক আছে। 99.99% থাকে কি, মিথেন। এখন তোমরা যে বাসা বাড়িতে, এই বাসা বাড়িতে সিলিন্ডার আছে না, ব্যবহৃত গ্যাস,
তাহলে বাসা বাড়িতে তোমরা যে সিলিন্ডারে গ্যাসটা ব্যবহার করো সেটা হচ্ছে এক হচ্ছে প্রোপেন, আরেকটা হচ্ছে বিউটেন। প্রোপেন এবং বিউটেন, প্রোপেন এবং বিউটেন তোমাদের বাসা বাড়ির যে সিলিন্ডার আছে সিলিন্ডারে তোমরা এটা ব্যবহার করো। বেশিরভাগ ক্ষেত্রে প্রোপেন ব্যবহার হয়, মনে রাখবো বেশিরভাগ ক্ষেত্রে প্রোপেন ব্যবহার হয়। আচ্ছা, এটাও গেল। এখন আর কি আছে তোমাদের? প্রাকৃতিক গ্যাস শেষ, এটা শেষ। চলো এবার দেখি এই জৈব যৌগ যে আসছো, জৈব যৌগর সৃষ্টি মানে জৈব যৌগ এর ধারণা, জৈব যৌগের ধারণা দিব। তো জৈব যৌগ জিনিসটা কি বুঝলাম, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হাতে উদ্ভূত। এখন এই জৈব যৌগ কোন সালে আবিষ্কার করছে এটা জানা লাগবে। তো শোনো, বিজ্ঞানী বার্জেলিয়াস। কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস 1815 সালে 1815 সালে তিনি বলে যে জৈব যৌগকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। জৈব যৌগকে কোথায় সম্ভব নয়? পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়, এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়, প্রাকৃতিক ভাবে। ঠিক আছে, প্রকৃতি থেকে এটা সৃষ্টি। অর্থাৎ এর কথা হচ্ছে যে জৈব যৌগকে আর ভাঙা যায় না, জৈব যৌগ তো জৈব যৌগই। তো এই যে মতবাদটা দেয় সেটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তির মতবাদ। প্রাণ শক্তির মতবাদ তাহলে কত সালে হয়? 1815 সালে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে কথাটা বললো, বলার পরে আরেকটা বিজ্ঞানী ছিল বুঝছো, ও আর একটু দেওয়া না, যার জন্য তোমাদের জৈব যৌগ এত তোমাদের কঠিন মনে হয়। এটা বলে দিয়েছিল তোমাদের কাজ শেষ, কিন্তু ও বেটা কি, ওটা ফ্রেডরিক উহলার, ফ্রেডরিক উহলার কত সালে? 1828 সালে। 1828 সালে ইনি কি করে? ইনি একটা পরীক্ষা করতে গেছে। একটা পরীক্ষা করতে গিয়ে কি করে? এই পরীক্ষা করতে গেছিল, যায় সে এই দেখো এটার সাথে বিক্রিয়া করে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে PbS CnO। ঠিক আছে, এইটা লেড সায়ানাইডের সাথে তিনি কি করে? বিক্রিয়া করে। ঠিক আছে, লেড সায়ানাইডের সাথে যখন তিনি বিক্রিয়া করে, লেড সায়ানাইডের সাথে বিক্রিয়া করার পরে তার উৎপন্ন হয় কি? এটার সাথে তিনি বিক্রিয়া করে তিনি উৎপন্ন করে NH4OH, এটা উৎপন্ন করে। ঠিক আছে, এটা কেমন উৎপন্ন করে? এইটা উৎপন্ন করে। কি উৎপন্ন করে? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম CSO, যেটা মানে এইটা উৎপন্ন করলো। ঠিক আছে, আচ্ছা। এটাকে তিনি তাপ দিছিল, তো এটাকে তিনি আরেকবার তাপ দেয়, এটাকে কিন্তু CSO। ঠিক আছে, তো এটাকে তিনি যখন তাপ দেয় তখন তিনি দেখে যে এই জিনিস উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা উৎপন্ন হয়। এই জিনিস যখন উৎপন্ন হয় তখন তার মাথায় কাজ করে, আরে এই জিনিস তো ইউরিয়া। কি এটা? ইউরিয়া। তাহলে দেখো তিনি কার সাথে করছিল? একটা জৈব যৌগ লিখছে, জৈব যৌগ নিয়ে ভাঙ্গিতে আরেকটা জৈব যৌগ পাই গেছে। ঠিক আছে না? একটা জৈব যৌগ থেকে আরেকটা জৈব যৌগ পাওয়া গেল, তার মানে কি? জৈব যৌগ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে, তার মানে প্রাণ শক্তির মতবাদ বা কে পাওয়া গেল? বার্জেলিয়াস কি বললো? যে জৈব যৌগকে তাকে ভাঙ্গিলে আরো জৈব যৌগ পাওয়া সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বার্জেলিয়াসের কথা।
ঠিক আছে, বার্থিলিয়াস কেন রেডিকুলারের কথা তো শেষ। তাহলে তোমাদের প্রাথমিক ধারণাটা দিলাম। কালকে থেকে আমরা পড়বো হচ্ছে তোমার হাইড্রোকার্বন পর্ব, এরপর পর্ব হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, কিভাবে প্রস্তুতি করার আগে তোমাদের আগে সংজ্ঞাগুলো মুখস্থ করে দিতে হবে, যে গ্রুপ কিভাবে চিনবা। ঠিক আছে, মুক্ত শিকল বদ্ধ শিকল আছে, এগুলো খুবই সোজা। দেখো আমি তোমাদের একটা জিনিস, এই যে এটা আমি দিলাম না, এটা দিলাম, এটা হচ্ছে গাঠনিক সংকেত। কি এটা? গাঠনিক সংকেত। তোমাকে এখন যদি প্রশ্ন বলে দেখো CH4 এর গাঠনিক সংকেত লেখো, এর কি করবা? গাঠনিক সংকেত লিখতে বলবে। তাহলে গাঠনিক সংকেত কোনটা? এটা। শেষ, সব ক্লিয়ার। এখন তোমাকে যদি বলে যে এটারই তোমার হচ্ছে মুক্ত শিকল লেখো, মুক্ত শিকল যদি তোমাকে লিখতে বলে একটা গাঠনিক সংকেত আর একটা আণবিক সংকেত, তো তোমাকে যদি আণবিক সংকেত লিখতে বলে তাহলে দেখো তো কার্বন একটা দিলাম, হাইড্রোজেন 1 2 3 4 দিলে দেখো তো এটা আবার ফিরে পাইছো না, গাঠনিক সংকেত পাইছো কিনা? পাইছি। ঠিক আছে, আর মুক্ত শিকল বদ্ধ শিকল একটা জানা লাগে তোমাকে, ওই অ্যালকিনের গ্রুপ গুলো জানতে হবে, গ্রুপ বুঝতে হবে। ওখানে ডবল বন্ড ট্রিপল বন্ডের খেলা আছে। তো ঠিক আছে, আর তোমাদের এমসিকিউ কিছু বাকি আছে? এমসিকিউ না, আর কিছু বাকি নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, দেখো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জৈব যৌগ একবারেই সোজা, শিখতে হলে যুক্ত হয়ে যাও।